মনে হচ্ছে নির্বাচনের একটা আমেজ আমরা পেয়ে গেছি গত রাতে। হ্যাঁ ভোট না ভোট ফেসবুকে সবাই দেওয়া শুরু করেছে। মূলত ঐক্যমত কমিশনের যে প্রস্তাবনা, ঐক্যমত কমিশনের প্রস্তাবনায় যে গণভোট আয়োজনের কথা বলা হয়েছে, সেই গণভোটটি জাতীয় সংসদ নির্বাচনের আগেই গণভোট আয়োজনের কথা বলা হয়েছে এবং সেই গণভোটে রাজনৈতিক দলগুলো যে ঐক্যমত কমিশনে প্রস্তাবনায় নোট অফ ডিসেন্ট যুক্ত করার কথা বলা হয়েছিল, সেই নোট অফ ডিসেন্ট না রেখেই গণভোটের আয়োজনের পরিকল্পনা করেছে ঐক্যমত কমিশন। সেই প্রস্তাবনায় তারা সরকারের কাছে উপস্থাপন করেছে। নেক্সট পিরিয়ড আজকের নিউজ অ্যানালাইসিসে খুব ছোট্ট করে একদম বুলেট পয়েন্টে এই বিষয়গুলো নিয়েই আলোচনা করব। প্রথমত আমরা প্রধান উপদেষ্টার পেছনের দিকের একদম প্রথম দিকের ভাষণগুলোতে ফিরে যেতে চাই। তিনি একবার বলেছিলেন যে ছোট সংস্কার হলে এতদিনের মধ্যে নির্বাচন হবে, বড় সংস্কার হলে এতদিনের মধ্যে নির্বাচন হবে। এছাড়াও তিনি আরও একটি কথা বলেছিলেন যে আমরা যদি রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত তৈরি করতে পারি, 10টি প্রস্তাবনায় যদি ঐক্যমত তৈরি হয় তাহলে 10টি পাশ হবে, এমনকি কোনো প্রস্তাবনায় যদি ঐক্যমত না তৈরি হয় তাহলে কোনো প্রস্তাবনাই পাশ হবে না, এরকম একটা কথা ছিল। তারপরে কথা হচ্ছে ঐক্যমত কমিশন এবং যে সংস্কার কমিশনগুলো গঠন করা হলো, সংস্কার কমিশনগুলোর প্রস্তাবনা ঐক্যমত কমিশনে আসলো, ঐক্যমত কমিশন যে আলাপ করলো এতগুলো দিন ধরে সকল রাজনৈতিক দলগুলোর আলাপের মাধ্যমে যে ঐক্যমতে পৌঁছালো এবং সেটা জুলাই সনদ স্বাক্ষরিত হয়ে গেল, যেখানে সবাই জানতো যে নোট অফ ডিসেন্টের কথা থাকবে। এতদিন আলোচনার পরে এসে সেই নোট অফ ডিসেন্ট ছাড়া, অর্থাৎ আমি আলোচনা করলাম, আমি সকলের মতামত শুনলাম, কিন্তু কারো দ্বিমত আমি গ্রহণ করলাম না, এই বিষয়টা আসলেই সাংঘর্ষিক। এবং বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপির পক্ষ থেকে যে বক্তব্যটা দেওয়া হচ্ছে যে নির্বাচনের আগে, অর্থাৎ জাতীয় সংসদ নির্বাচনের আগে কোনোভাবেই গণভোট আয়োজন তারা মেনে নেবেন না, এভাবেই তারা বার্তা দিয়েছেন তাদের অফিসিয়াল বিবৃতি এবং তাদের সকল মাধ্যমে সবাই তারা এভাবেই বলেছেন যে জাতীয় সংসদ নির্বাচনের আগে মোটামুটি গণভোট নয়, এই গণভোট না। এবং হ্যাঁ, এটা নিয়েই আসলে ফেসবুক সরগরম হয়েছে। এখন একটা বড় প্রশ্ন হচ্ছে, আমাদের বর্তমান সরকার, তাদের যে লজিস্টিক পাওয়ার আছে, তাদের যে এক্সিকিউটিভ পাওয়ার আছে, তাদের যে ম্যান পাওয়ার আছে, তাদের যে লোকবল, তাদের যে কাঠামো আছে, এই কাঠামো দিয়ে 2টা নির্বাচন তাদের পক্ষে করা সম্ভব কিনা এবং সেটার জন্য বাংলাদেশের অর্থনৈতিক স্ট্যাটাসে যে পরিমাণ একটা প্রভাব পড়বে, অর্থাৎ 2টা নির্বাচন আয়োজন করতে যে খরচ হবে, সেই খরচটুকু এই সরকার কতটুকু সামলাতে পারবে। যেহেতু এমনিতেই বৈদেশিক বিনিয়োগ আমরা পিছিয়ে যাচ্ছি, আমাদের অর্থনৈতিক স্ট্যাটাস বলছে যে, আমাদের অর্থ উপদেষ্টা নিজেই বলেছেন যে রাজনৈতিক সরকার অর্থাৎ নির্বাচিত সরকার দরকার অর্থনীতির উন্নয়নের জন্য। তো সেই ক্ষেত্রে 2টা নির্বাচন আয়োজন করার প্রয়োজন আছে কিনা, এইটা একটা বড় প্রশ্ন। এবং একটা বড় প্রশ্ন হচ্ছে যে এই সরকার কখনোই, এই সরকারটি বিপ্লবী সরকার নয়, এই সরকারটা সাংবিধানিক নীতিমালার মধ্যে থেকে আদালতের পরামর্শের ভিত্তিতে এই সরকার গঠন হয়েছে। সেক্ষেত্রে যে জিনিসটা চাওয়া হচ্ছে যে রাষ্ট্রপতিকে বাদ রেখে প্রধান উপদেষ্টাই আসলে এই প্রস্তাবনাগুলো পাশ করবেন, এই বিষয়টাও একটা সাংঘর্ষিক বিষয়। আর একটা সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে 270 দিনের একটা বাধা দিয়ে দেওয়া হয়েছে যে 270 দিনের মধ্যে যদি প্রস্তাবনাগুলো পাশ না হয় তাহলে অটো পাস হয়ে যাবে, যেটা আমরা দেখেছিলাম বিভিন্ন সময়ে এসএসসি এইচএসসি পরীক্ষার ক্ষেত্রে অটো পাস হয়েছে। সেক্ষেত্রে আসলে সংবিধানের মতো একটা স্পর্শকাতর বিষয়কে অটো পাস করে দেওয়াটা, এই চিন্তাটা মাথায় আনা। এবং আমরা দেখলাম যে জুলাই সনদ যেদিন স্বাক্ষরিত হলো 17ই অক্টোবর, সেদিন আসলে এনসিপি কিন্তু অংশগ্রহণ করেননি এবং এনসিপির পক্ষ থেকে অংশগ্রহণ করা না হলেও তারা যে যে বিষয়গুলো তারা চেয়েছেন সেই বিষয়গুলো অন্তর্ভুক্ত হচ্ছে। এবং আরও একটা মজার ব্যাপার হচ্ছে, কিছুদিন আগেই
বাংলাদেশ জামায়াত ইসলামী তারা দাবি করলেন যে সরকারের সকল লোকজন, সরকারের বিভিন্ন পর্যায়ের লোকজন নাকি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির লোকজন দিয়ে ভরে গেছে। সেক্ষেত্রে আবার সরকারের কার্যক্রমকে তারা সমর্থন করছে। তাহলে সরকারের মধ্যে যদি বিএনপির লোকজন থেকে থাকে তাহলে তো তাদের বিএনপির পক্ষে কাজ করার কথা, কিন্তু সরকারের সিদ্ধান্ত কেন বিএনপির সিদ্ধান্তের বাইরে গেল? এবং এতগুলো দিন জাতির সাথে যে তামাশাটা করা হলো ঐক্যমত কমিশনের নামে, কারণ আপনি যদি ঐক্যমত কমিশনই হয়, সেখানে যদি দ্বিমত পোষণ করার জায়গা না থাকে, সেক্ষেত্রে তো সরকারের যা যা প্রস্তাবনা আছে সেগুলোকে প্রথমেই ফেলে দিয়ে সেটাকে গণভোটের মধ্যে ফেলে দিতে পারতো। এতদিন আলোচনার প্রয়োজন ছিল না, এই সরকারের এত দূর জার্নি করারই প্রয়োজন ছিল না, সেটা তো প্রথম 6 মাসেই সম্ভব ছিল। এবং আরও একটা ব্যাপার হচ্ছে যে জনগণ কি চাইবে না চাইবে সেটার যদি আসলে সুযোগই না থাকে, মানে জনগণকে তো সুযোগ দিতে হবে। রাজনৈতিক দলগুলোর যে ভিন্ন মত, রাজনৈতিক দলগুলোর যে ভিন্ন প্যাকেজ, এটা তো রাজনৈতিক দলগুলো যে প্যাকেজ দিচ্ছে সেই প্যাকেজটা তারা ম্যানিফেস্টোতে অ্যাড করে দিচ্ছে। সেই ম্যানিফেস্টো অনুযায়ী জনগণ সেই ম্যানিফেস্টোকে সাপোর্ট করছে কিনা, রাজনৈতিক দলের প্যাকেজকে সাপোর্ট করছে কিনা, সেটার দায়িত্ব তো সেই জনগণের উপরই ছেড়ে দেওয়া উচিত। এবং এই একই কথা বারবার ঘুরে ফিরে আসছে যে কেন আমার 2 দিনে ভিন্নভাবে এতদিন পরে এসে, তাও এটা যদি এই গণভোটটা যদি খুব কাছাকাছি সময়ে, একদম সরকার গঠনের কাছাকাছি সময়ে করা হতো সেটা আলাদা কথা ছিল। যেখানে আমাদের নির্বাচনের তফসিল ঘোষণার করার সময় এসে পড়েছে, আমরা দেখলাম যে ডিসেম্বরের প্রথম অর্ধেই তফসিল ঘোষণা করা হবে, সেখানে আমার সময় আছে মাত্র 1 মাস, এর মধ্যে আর একটা গণভোট আয়োজনের ঝুঁকি আমার নেওয়ার প্রয়োজনটা কি? এটা একটা ভ্যালিড প্রশ্ন। এই প্রশ্নটা আমরা আমাদের দর্শকদের কাছে রেখে দিতে চাই। সুপ্রিয় দর্শক, আপনারা অবশ্যই উত্তর দেবেন যে আদৌ 2 দিনে গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করার প্রয়োজন আছে কিনা। আদতে কি বলে, মানুষ কি গণভোটের সাথে সংযুক্ত হচ্ছে, মানুষ কি গণভোটের সাথে সম্পৃক্ত হচ্ছে, নাকি মানুষ তাদের জনপ্রতিনিধি কে হবে সেটার দিকেই ফোকাস করছে, সেটা আমরা আপনাদের কাছেই জানতে চাই। ধন্যবাদ।